আমি আমার টোটো ভাইদেরকে আপনার টোটো ভাইদেরকে বলবো রেজিস্ট্রেশন করতে চাইলে করুন, সরকারের দায়িত্ব, রেজিস্ট্রেশন করুন, টাকা দেবেন না, 1 টাকাও দেবেন না। এ সরকার চাকরি দিতে পারেনি, কয়েক লক্ষ টোটো চালিয়ে খায়, গ্রাজুয়েট ছেলেরা খায়, বিএড পাস করা ছেলেরা খায়, মহিলারা পর্যন্ত টোটো চালায়। মমতার আমলে 1 টাকা দেবেন না। কোথাও বাধা দিলে মন্ডল প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্টের মাধ্যমে আমাকে জানান। আমার একটা মোবাইল নম্বর তো সবাই জানেন, আমি আর রিপিট করছি না। নাম, ফোন নাম্বার দিয়ে লিখে পাঠিয়ে দিবেন। যে থানায় টোটো আটকাবে আমি প্রথম লোকাল লিডারশিপকে বলবো, তারা না পারলে 24 ঘন্টা টাইম দিবেন, আমি ওই থানায় আসবো। দেবেন না। স্যার বুঝে দিন, কোন এর কনফিউশন নেই। নাম্বার 1, 2002 সালে 3 সালে এসআইআর হয়েছিল লাস্ট পশ্চিমবঙ্গে। 2002 এবং 3 সালে আপনার ভোটার লিস্টে নাম আছে, আপনি ওকে, আপনার নাম এবারে উঠে যাবে। আপনি বলবেন দাদা আমার তো 18 বছর হয়নি, আমার 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল না, আমি পরে 18 বছর হয়েছে আমার বয়স। তাহলে আপনার মা বাবার নাম ছিল, তাই তো? প্রমাণ দেখান, আপনার নাম উঠে যাবে, কোনো কনফিউশন নেই, এসআইআর শেষ। এবার আপনি বলছেন 2002 সালে আমার নাম নেই, কিন্তু এখন আমার নাম তুলতে হবে, তার মানে কি? বলছেন আপনার বাবা মার নাম নেই। তাহলে প্রশ্ন, আপনি কোথা থেকে টপকালেন? খেজুর গাছ থেকে নামলেন না মাটি ফুঁড়ে বেরোলেন? সেটা তো আগে বলুন। দুটো অপশন হতে পারে এর, হয় আপনি অনুপ্রবেশকারী, আর যদি আপনি হিন্দু হন আপনাকে সিএতে অ্যাপ্লাইয়ের মধ্য দিয়ে আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে এবং আপনি ভারতবর্ষেরও ভোটার হবেন, কেউ আটকাতে পারবে না। আর আজকে যে অর্ডার আমি দেখালাম আপনাদেরকে, কেন্দ্র সরকার যে গেজেট নোটিফিকেশন করেছে, সেই গেজেট নোটিফিকেশনে কি বলছে? যে হ্যাঁ আপনি 14 সালের মধ্যে আসতে পারেননি, 24 সালের মধ্যে এসছেন, আপনি ভারতবর্ষেই থাকবেন। তাহলে আপনার নাগরিকত্ব কি হবে? সিএতে আপাতত কোনো পরিবর্তন আসেনি, সেটা আপনি সিএতে অ্যাপ্লাই করতে পারবেন না। কিন্তু ভারতবর্ষের আইন বলছে, অর্থাৎ সিএ হওয়ার আগেও ভারতবর্ষের নাগরিক হওয়ার অন্য একটি আইন ছিল, সেটা এখনো প্রি এক্সিস্টিং আছে। উদাহরণস্বরূপ আপনারা সবাই চেনেন আদনান সামি, মুঝকো থোড়া লিফট করা দে, মনে আছে তো তার বিখ্যাত গান? সেই আদনান স্বামী এখন ভারতবর্ষের নাগরিক। তো সে তো সিএতে অ্যাপ্লাই করতে পারেনি, কারণ সে তো ধর্মে মুসলিম, সিএ তার জন্য অ্যাপ্লিকেবল নয়। তাহলে তিনি ভারতবর্ষের নাগরিক হয়েছেন কিভাবে? ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার আইন বলছে যে প্রসেস অফ ন্যাচারালাইজেশন, এর মাধ্যমে আপনি ভারতবর্ষের নাগরিক হতে পারেন। তার জন্য কি দরকার? 11 বছর আপনি ভারতবর্ষে থাকার পর আপনি অ্যাপ্লাই করবেন, আপনি নাগরিক হবেন। অর্থাৎ আজকের যে অর্ডার আপনাদেরকে দেখালাম, যে গ্যাজেট নোটিফিকেশন আপনাদেরকে দেখালাম, সেই গ্যাজেট নোটিফিকেশন অনুসারে ভারতবর্ষে ঢুকে যাওয়া কোনো হিন্দুকে পশ্চিমবঙ্গ থেকে আর বাইরে পাঠানো হচ্ছে না। তাহলে তারা যদি থেকে যায় 11 বছর পর, তাহলে পরে তারা ভারতবর্ষের আইন অনুসারে, যে আইন আমাদের তৈরি করা না, অনেক আগে থেকেই ছিল, সেই আইন অনুসারে 11 বছর পর তারা অটোমেটিক্যালি নাগরিকত্বে তারা আবেদন করতে পারবে। এবং আমি তো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আগামী দিনে আবেদন জানাবো যে সিএর মধ্যে পরিবর্তন এনে যেন তাদেরকে সিএর মাধ্যমে যেন নাগরিকত্ব দেয়া হয়, সেই চেষ্টা তাড়াতাড়ি যেন আমরা নাগরিকত্ব দিতে পারি। কিন্তু আজকে এইটুকু ফিক্সড হয়ে গেল যে 2024 সালের মধ্যে অত্যাচারিত হিন্দু, আমাদের দলিত ভাইরা, নবশূদ্র ভাইরা, আমাদের মতুয়া ভাইরা যারা ঢুকেছে, তাদের আর দরজায় গিয়ে রাত্রি 12টার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ টোকা দিয়ে বলতে পারবে না, এই তোর ভোটার কার্ড দেখা। তার পাস যারা করবে 21 থেকে 40 বছর, অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায়, তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপরে আবার রিভিউ হবে, যতদিন তারা চাকরি না পাচ্ছে। তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, বা শিক্ষাশ্রী হোক, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে
আমরা 294টা ক্যাম্প তৈরি করব। সেই ক্যাম্পে 3টে ডিপার্টমেন্ট থাকবে। প্রাইভেটে যারা করে আমরা তো তার সম্বন্ধে বলছি না, কারণ তারা তাদের মতো স্বাধীন বিজনেস করছে। আমরা যারা আমাদের কাছে দরখাস্ত করবে 2000 টাকার লিমিটের মধ্যে, আমরা তাদের জন্য এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের লোক থাকবে। যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, বা শিক্ষাশ্রী হোক, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশন জমা নিতে হবে। সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি, সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে, চিফ সেক্রেটারি মনোজ পন্ত, অমিত মিত্র সহ, ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে। যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব, এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি বয়েসে, যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত, সেই টিমকে তো তোলা যাবে না, কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতোই, সেই ক্যাম্পে বিশেষ করে একই ক্যাম্পে 3টে ডিপার্টমেন্ট থাকবে। একটা হচ্ছে ইউথ অ্যান্ড স্পোর্টস, যুব সাথীদের জন্য। 2 হচ্ছে আমাদের এগ্রিকালচারের, বিশেষ করে ক্ষেত মজদুর যারা আছেন, মানে ভূমিহীন। আমরা কৃষক বন্ধুদের 2 লাখ টাকা করে দিই মরে গেলে, এবং এমনি ক্রপ ইন্স্যুরেন্স দিই আমরা বছরে 10,000 টাকা করে দিই যার 1 একরেরও বেশি জমি আছে, এবং যাদের 1 কাঠাও জমি আছে তারা 4,000 টাকা করে অলরেডি পায়। এবং বিশেষ করে 2টো স্কিম নেওয়া হয়েছে, যেটা হচ্ছে ক্ষেত মজদুরদের, ওই ক্যাম্পেসের নামটা লেখাতে হবে, ক্ষেত মজদুর মানে ভূমিহীন, যারা ভূমিহীন চাষি অথচ ভূমিতে চাষ করে, তাদের বছরে 2 বার 2,000 টাকা করে দেওয়া হবে। যেটা এখানে 1 কাঠা জমিও যারা আছে তাকেও 4,000 টাকা দেওয়া হয় 2 বারে, খরিফ মরশুম আর রবি মরশুমে। তাছাড়াও মাইনর যারা 1,500 টাকার মধ্যে বা ম্যাক্সিমাম 2,000 টাকা পর্যন্ত পে করে ফর ইরিগেশন ওয়াটার অর শ্যালো টিউব অয়েল, যেটা ওরা পাওয়ার ডিপার্টমেন্টকে দিত, সেটাও ওদের ফ্রি করে দেওয়া হচ্ছে। সেইটাকে আমরা উইথড্র করছি। প্রাইভেটে যারা করে আমরা তো তার সম্বন্ধে বলছি না, কারণ তারা তাদের মতো স্বাধীন বিজনেস করছে। আমরা যারা আমাদের কাছে দরখাস্ত করবে 2000 টাকার লিমিটের মধ্যে, আমরা তাদের জন্য এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের লোক থাকবে, যুব সাথী যুব ডিপার্টমেন্ট থাকবে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট থাকবে, আর মাইনর ইরিগেশন অ্যান্ড পাওয়ার। কারণ এই টাকাটা পাওয়ার ডিপার্টমেন্ট নিত, সুতরাং পাওয়ার ডিপার্টমেন্টের যে জল তুলতে যে খরচাটা হতো, স্যালো পাম্প বা নানা রকম ব্যাপার আছে, সেই টাকাটা পাওয়ার ডিপার্টমেন্ট নেবে না। সুতরাং পাওয়ার ডিপার্টমেন্ট আর মাইনর ইরিগেশন, এই 2টো ডিপার্টমেন্ট, এই 4টে ডিপার্টমেন্টে 4 জন করে থাকবেন, এবং 4 জন করে প্রত্যেকটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে একটা দুয়ারে সরকার এই 4টে ডিপার্টমেন্টের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে। 15 থেকে 26, 15 তারিখ সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, এবং 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে।